স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি তাজিন খন্দকার। রাজনীতি নাকি ক্রিকেট, ব্যক্তি সাকিব নাকি ক্রিকেটার সাকিব, কাকে এগিয়ে রাখবেন আপনি? রাজনীতির পলিটিক্সে পড়ে যে জাত গেল দশা মিস্টার 75 এর, এবার সেই রাজনীতির মার প্যাচেই দুর্বৃত্তদের হামলার শিকার সাকিবের বাড়ি। নায়কই এখন খলনায়ক, তাতেই আবারও আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে সাকিব আল হাসান। তবে এই হামলার পর কি বলছেন সেখানকার স্থানীয়রা? ব্যক্তি নয়, ক্রিকেটার সাকিবের অবদান কি ভুলে যাচ্ছে দেশ? বিস্তারিত রিপোর্টে। A legend under fire. Sakib homes at attacked. Petrol bomb thrown at Sakib's home. বিশ্ব গণমাধ্যমে এভাবেই শিরোনামে সাকিব আল হাসান। একটা নিউজ স্ক্রল করতে করতে আপনার মনে হবে নায়ক যখন খলনায়ক। হ্যাঁ, টাইগার সুপারস্টার সাকিব আল হাসান তো এখন খলনায়কই। রাজনীতির পলিটিক্সে পড়ে সাকিবের যে এখন জাত গেল দশা। পেট্রোল বোমের শব্দ, ইট পাটকেলের আঘাত আর বাড়ির প্রত্যেকটা কাঁচ ভাঙার আওয়াজ যে বাজছে সাকিবের কানে। কিন্তু হায়, বিতর্ক আর সাকিব যে একেবারে সমান্তরালে। ক্যারিয়ার জুড়ে যত রেকর্ড, যত অর্জন, ততই ছিল গর্জন। তার সেই গর্জনটা পজিটিভ রেসপন্সের চেয়ে অনেক বেশি ছিল নেগেটিভিটিতে ভরা। মাঠের ক্রিকেটটা ঘিরে সাকিবের হাঁক ডাকের চেয়ে কোনো অংশে কম ছিল না বিতর্ক। ব্যাট হাতে সময়টা ক্লকওয়াইজ ঘুরলেও এখন সাকিবের ঘড়িটা পুরোপুরি অ্যান্টি ক্লকওয়াইজ। রাজনৈতিক টানাপোড়েনে এক নিমিষেই যে সব শেষের গল্পে এবার নতুন এক টুইস্ট। ওই এক পলিটিক্সের বলি হলেন মিস্টার 75, যেন সাকিব আন্ডার দ্য ফায়ার। দেশ ছেড়েছেন সেই কবেই, মাগুরার নিবাসও এখন ফুরোবার পথে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় মাগুরায় তার বাড়িতে হামলার ঘটনায় দেশ ছাড়িয়ে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। প্রেক্ষাপট ভিন্ন, তাই বদলেছে শিরোনামের ধরনও। আগে যেখানে জায়গা পেত সাকিবের অর্জনের গল্প, সেখানে এখন বার্তা সংস্থা রয়টার্সের মতো প্রভাবশালী সংবাদ সংস্থাও তার রাজনৈতিক অবস্থানের এই ঘটনাকে ফলাও করে জায়গা দিয়েছে শিরোনামে। কিন্তু একজন ক্রিকেটারের এমন রাজনৈতিক অবস্থান কিংবা সেই প্রতিক্রিয়ায় এমন ভাঙচুর কতটা যৌক্তিক, সে প্রশ্ন তো আর উড়িয়ে দেয়া যায় না। হামলার ঘটনার পর সেখানে নিরাপত্তা বাড়ানো হলেও স্থানীয়দের মধ্যে এখনও বিরাজ করছে আতঙ্ক। অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস প্রশাসনের। ইতিমধ্যে জেনে গেছে যে গত রাত প্রায় আনুমানিক 9 ঘটিকার সময় হঠাৎ করে একটা ফোন আসছে যে সাকিব আল হাসানের বিষয়ে কেউ তারা আক্রমণ করছে। তার তৎক্ষণাৎ আমরা ওখানে আমাদের একটা টহল পার্টি ছিল কেশবপুর মোড়ে তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে পর দেখতে পাই যে কিছু দুষ্কৃতকারীরা একটা তার মেন গেটে একটা কিরোসিন বা ডিজেল কিছু জাতীয় তেল দিয়ে আগুন ধরাই দিয়েছে। এই বিষয়টা নিয়ে আমাদের নজরদারি অব্যাহত আছে এবং দুষ্কৃতী যেই হোক না কেন আমরা আইনের আওতায় আনা হবে। একজন সাকিব পুরো বাংলাদেশের গর্ব। ব্যক্তি সাকিবের বিচার বিশ্লেষণে ব্যস্ত থেকে কোথায় যেন হারিয়ে যাচ্ছে ক্রিকেটার সাকিব। তাই ফলস্বরূপ এমন হামলা, যার তীব্র নিন্দা জানান স্থানীয়রা। কেউ একজন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে, সে একসময় যেহেতু তার বাড়িতে হামলাটা না করলেই পারতো। কাজটা একটা নিন্দনীয় অপরাধ। সাকিব ভাই একজন ভালো অলরাউন্ডার, সে বাংলাদেশে অনেক কিছু করে দিয়েছে। সে একজন রাজনীতিবিদ হলেও সে কিন্তু মাগুরার জন্য অনেক কিছু করতে চেয়েছিল। যেমন আমাদের স্টেডিয়ামের অনেক কিছু উন্নত করতে চেয়েছিল। এমনকি সে যেখানে আছে এখন, সেখান থেকেও তার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে, সে অবভিয়াসলি বলবে যে এখনো মাগুরার উন্নতি করবে। এই আমার দিক থেকে মনে হয় এই কাজটা সাকিব ভাইয়ের বাসায় আসলে করা ঠিক হয়নি। রাতে শুনি ভাইয়ের বাসায় হামলা করেছে, এটা শুনে একজন প্লেয়ার হিসেবে আমি অনেক কষ্ট পাইছি। অতর্কিত এই হামলার সুষ্ঠু বিচার দাবি করেন স্থানীয়রা, কেননা লেজেন্ডস নেভার বর্ন এভরিডে। তাজিন খন্দকার, ৭১। সাকিব আল হাসানকে সমর্থন করে এখন ক্ষমা চাচ্ছেন তার অনুরাগীরা। সঙ্গীত শিল্পী আসিফ আকবর নিন্দার ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়। হাজার হাজার মানুষ আবার সেটার সাথে সহমত প্রকাশ করলো। 2 বছর দুয়েক আগেও যে সাকিব ছিলেন দেশের হিরো, তিনি এখন হয়ে গেলেন ভিলেন। এই রোলটা সাকিব নিজেই হয়তো বেছে নিয়েছিলেন। আবু নাইম জানাচ্ছেন বাকিটা। কদিন আগে সাকিব আল হাসানের সাথে কেক কাটলেন, আর সময়টা বদলে যাওয়ার পর বললেন, আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমা প্রার্থী। আর দেখুন, কমেন্টে বলা এই কথার মতো সত্যি বিপ্লবীরা অন্ধভক্ত হয় না। সাদাকে সাদা, কালোকে কালো বলতে জানেন। 2024-এ ছাত্র জনতার আন্দোলনের সম্মুখ সারিতে থাকা শিল্পীদের মধ্যে আসিফ ছিলেন সবার সামনে। জুলাইকে মনে প্রাণে ধারণ করে সাকিবকে যেন দূরে ঠেলে দিলেন আসিফ আকবর।
গেল কয়েকটা দিনে সাকিবের ক্যারিয়ারে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেল। পতিত সরকারের প্রধান যিনি ছিলেন তার ফেসবুক লাইভে এসে নিজেকে এখনো সেই দলটার কর্মী বলে সাকিব একরকম প্রমাণ করেই ছাড়লেন। আর যেন বললেন, আমার রাজনৈতিক মতাদর্শের জায়গাটা এখনো ঠিক আগের মতোই আছে। আর সেই ঘটনার পর মাগুরার বাড়িতে হয় হামলা। তার গুণগ্রাহী যারা ছিলেন ওরা ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছে না। সাকিব কেন বোল্ড হয়ে পতিত সরকারের পক্ষে সাফাই গাইলেন সেই হিসেবটাও মেলাতে পারছেন না আসিফ আকবরের মতো গুণী শিল্পী। অথচ মাস কয়েক আগে যখন তিনি বিসিবির দায়িত্বে ছিলেন তখনও সাকিবের জন্মদিন উদযাপন করতে গিয়েছেন আর ওকে নবাব বলেও আখ্যা দিয়েছেন। কিন্তু সময়ের পরিক্রমায় সেই আসিফের কাছেই সাকিব হয়ে গেছেন ভ্রাত্য। এমনকি তার জন্য ক্ষমা পর্যন্ত চাইলেন আসিফ আকবর। ক্রিকেট ক্যারিয়ার শেষ করার আগে সাকিব রাজনৈতিক ক্যারিয়ার শুরু করে অনেকটা বিপাকেই পড়েছিলেন। মাস 6 পাওয়ার হোল্ড করার পর তার দলের পতন হয়, আর সেই সাথে সাকিবেরও যেন হারিয়ে যাওয়ার হয় শুরু। অ্যাক্টিভ ক্রিকেটার সাকিবকে কেউ ফর্মের দোহাই দিয়ে স্কোয়াডের বাইরে রাখবে সেটা কল্পনা করাও ছিল কঠিন, কিন্তু তাকে হিসেবের বাইরে রেখেই এখন চলছে সব প্ল্যান। কারণ দেশে ফিরতে পারছেন না, দলের সাথেও তার এখন আর অনুশীলন করা হয় না, তাই ওকে রাখার প্রশ্নটাও আর আসে না। সাকিব কি জাতীয় দল লাল সবুজের প্রতিনিধিত্ব করাটা কি মিস করেন এখনো? গণমাধ্যমে বিভিন্ন সময় সে উত্তর আল হাসান দিয়েছেন, কিন্তু জার্সি গায়ে জড়ানোর জন্য তো দেশে আসতে হবে। একাধিক মামলার আসামি সাকিব চাইলেও দেশে এসে ক্রিকেট মাঠে যেতে পারবেন কিনা সেই হিসেবটা কে করবে? নিশ্চয়ই সেই ঝক্কিটা সামলে দেশে এসে ক্রিকেটের কথা চিন্তা করবেন না। তাহলে ওর ক্যারিয়ার কি এখানেই ফুল স্টপ? বাস্তবতায় বিশ্বাসী সাকিব নিজ দেশে এসে অবসর নেওয়ার একটা ইচ্ছা জানিয়েছিলেন, কিন্তু সেটা আর হলো কই। বিদেশ বিভুঁইয়ে সম্ভাব্য শেষ ম্যাচটা খেলা হয়ে গেছে তার। এখন কেবল বাকি আছে রাজনীতির মাঠের হিসেবটা। সেখানে বোধহয় আদা জল খেয়ে নেমেছেন সাকিব। তাই ক্রিকেটের সাকিব আল হাসানকে অনেকেই ভুলতে বসেছেন। তার প্রতি যে আবেগটা ছিল সেটাও যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। একটা সময় ছিল যখন সাকিব আল হাসানের বিরুদ্ধে কেউ বললে সেটার প্রতিবাদ দেশের ক্রিকেট ভক্তরাই করত, কিন্তু এখন ওর পক্ষে বললে সেটার প্রতিবাদ হয়। আসলে সময়ের পরিক্রমায় হিরোকেও ভিলেন হতে হয়। এত বিতর্কিত কর্মকাণ্ড থাকার পরেও সাকিব ছিলেন ধরাছোঁয়ার বাইরে, কিন্তু এবার ওর নামটা ব্ল্যাক লিস্টে ফেলেছেন তারা, যারা একটা সময় মাথায় তুলে রাখত দেশের মানুষের কথা শুনবেন নাকি নিজের মন মর্জি চলবেন সেই সিদ্ধান্তটা সাকিব আল হাসান নিজেই নেবেন। তবে তার ফলশ্রুতিটা কি হবে সেটাও মেনে নিতে হবে। ক্রিকেট মাঠে সাকিব প্রতিপক্ষ বিবেচনা করতেন না বলে একটা সুনাম আছে, কিন্তু এবার তো অপোনেন্টের তালিকায় দেশ জাতি যারা চাইতেন বলে এত বড় ফ্যান বেস তিনি পেয়েছেন, তাদের বিরুদ্ধে কেউ যদি দাঁড়ায় সেটার পক্ষে আবার সাকিব সুর তুলেন। ব্যাপারটা ঠিক কেমন সেই হিসেবটা সাকিবের জানা আছে তো? নিশ্চয়ই না। যারা বলেন একটা সময় সাকিব আল হাসানকে ভালোবেসে কতবার ওর বিদেশি লিগের দলগুলোকে সাপোর্ট করেছি, ওর উইকেট পাওয়ায় গলা ফাটিয়েছি, তারাই আবার বলে না অনেক হয়েছে আর না। তাদের আক্ষেপটাও বা আল হাসান মেটাবেন কি করে? 17 রানের গ্যাপটা যেভাবে সাকিব মেটাতে পেরেছেন তিনি পারেননি নিজ দেশের জনগণের আস্থার দাম দিতে। আর সেজন্যই কিনা কেউ ওকে সমর্থন জানিয়ে লজ্জায় পড়ে, ক্ষমা চায়, আর নিন্দাটা সেটাও জানায়। এসব কি আল হাসান দেখেন নাকি দেখেও না দেখার ভান করেন? হয়তো ইগনোর করার অসীম ক্ষমতা নিয়ে জন্মানো সাকিব এসব না দেখেই থাকবেন, কিন্তু সেটা আর কতদিন? এই দেশ জাতির প্রশ্নের উত্তরটাই বা কি দিবেন? আদৌ দিতে পারবেন তো? আবু নাইম, ৭১। আন্তর্জাতিক ক্রিকেটে 2 দশক পূর্ণ করলেন সাকিব আল হাসান। যে 20টি বছরে মাঠের পারফরমেন্সে যেমন চুরমার হয়েছে বিশ্ব রেকর্ড, তেমনি মাঠের বাইরেও বিতর্ক আর রাজনীতির জল ঘোলা পিছু ছাড়েনি এই অলরাউন্ডারের। 2024-এর কানপুর টেস্টের পর আর আন্তর্জাতিক মঞ্চে দেখা যায়নি তাকে। দেশে ফেরাও আটকে গেছে নিরাপত্তার সুতোয়। বিশ্বসেরা অলরাউন্ডারের 20 বছরের ক্যারিয়ারের সেই উত্থান পতন আর আক্ষেপের সমীকরণ নাহিয়ান আরফিনের রিপোর্টে। 2006 সালের 6ই আগস্ট, আজ থেকে ঠিক 2 দশক আগে হারারে স্পোর্টিং ক্লাবে লাল সবুজের জার্সিতে পদার্পণ ঘটেছিল এক তরুণ বাঁহাতি অলরাউন্ডারের। 20 বছর আগে সেই রোববার কে জানতো জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া তার পথ চলা একদিন বদলে দেবে লাল সবুজের ক্রিকেটের ইতিহাসটাকেই? কেই বা জানতো সেদিনে সেই তরুণ বাংলাদেশকে চেনাবে বিশ্বমঞ্চের দরবারে? বলছি সাকিব আল হাসানের কথা, যিনি কিনা কেবল একজন ক্রিকেটারই নন, তিনি যেন এক রূপকথার নাম, যার অলরাউন্ড পারফরমেন্সে বাংলাদেশ চিনেছে জয়ের নেশা, আর বিশ্ব ক্রিকেট চিনেছে এক অপরাজিত মহিরুহকে।
সেদিন হারারেতে 19 বছরের যে তরুণ পা রেখেছিলেন তিনি কেবল দলেই ঢোকেননি, এসেছিলেন রাজত্ব করতে। ক্রিকেটের 3 সংস্করণে যিনি 3 নম্বরে ব্যাট হাতে গড়েছেন রানের পাহাড়, আবার বাঁ হাতের ঘূর্ণিতে প্রতিপক্ষকে করেছেন ছারখার। বিশ্বসেরা অলরাউন্ডারের চেয়ারটাকে যিনি বানিয়ে নিয়েছিলেন নিজের চিরস্থায়ী ঠিকানা হিসেবে। পরিসংখ্যানের খাতা খুললে স্পষ্ট হয় এই মহাকাব্যের ব্যাপ্তি। লাল বলের অভিজাত ফরম্যাটে 71 ম্যাচে তার সংগ্রহ 4545 রান, আর বল হাতে শিকার 246টি উইকেট। ওয়ানডের রঙিন ক্যানভাসে 250 ম্যাচে 3.46 গড়ে করেছেন 7570 রান, আর শিকার 317টি উইকেট। আর ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি20তে 129 ম্যাচে 2494 রানের পাশাপাশি ঝুলিতে পুরেছেন 149টি উইকেটের রত্নভাণ্ডার। ক্রিকেট ইতিহাসের বিরল অলরাউন্ডারদের তালিকায় সাকিব এমনই এক নাম যাকে কিনা যাচাই করা কঠিন। তার সমকক্ষ আসলে কে? ক্রিকেটের 14,000-এর বেশি রান আর 700-র উপর উইকেটের মালিক তিনি, যা কপিল দেব, ইমরান খান কিংবা জ্যাক ক্যালিসদের মতো কিংবদন্তিদের সারিতে সাকিবকে এনে দিয়েছে অমরত্ব। আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের যে রাজত্ব তা ক্রিকেট ইতিহাসেরই এক বিস্ময়। টেস্ট, ওয়ানডে ও টি20 3 ফরম্যাটেই একই সাথে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার বিরল ও কালজয়ী কীর্তি কেবল তারই দখলে। টানা 1 দশকেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের অলরাউন্ডারের শীর্ষস্থানটাকেই তিনি বানিয়ে নিয়েছিলেন যেন নিজের চিরস্থায়ী ঠিকানা হিসেবে। বিশেষ করে 2019 বিশ্বকাপে 606 রান ও 11 উইকেটের যে রূপকথা সাকিব লিখেছিলেন তা এক বিশ্বকাপে সর্বকালের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরমেন্স হিসেবে সোনার অক্ষরে লেখা থাকবে। তবে ইতিহাসের নিয়ম বড়ই নির্মম। 2024 সালের 27 সেপ্টেম্বর ভারতের কানপুরে টেস্ট দিয়ে এবং 27 মে টি20 বিশ্বকাপের মঞ্চে শেষবার বাংলাদেশের জার্সি গায়ে দেখা গিয়েছিল এই অলরাউন্ডারকে। কে ভেবেছিল সেটাই হয়ে থাকবে সাকিবের আন্তর্জাতিক আঙিনায় শেষবারের মতো ব্যাট আর বল হাতে নামার মুহূর্ত? খেলোয়াড়ি জীবনের শেষ ভাগে এসে রাজনীতিতে যোগ দেওয়াটাই যেন সাকিবের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আওয়ামী লীগের টিকিট কেটে সংসদ সদস্য হওয়া সাকিব 2024 সালের রাজনৈতিক গণ অভ্যুত্থান ও সরকার পতনের পর হয়ে পড়েন নিজ দেশেই এক অনাকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের বিদায়ী টেস্ট খেলার তীব্র ইচ্ছা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তার শঙ্কায় দেশেই ফেরা হয়ে ওঠেনি তার। নিজ জন্মভূমির মাটিতে দাঁড়িয়ে ক্রিকেটকে বিদায় বলার যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেটি আটকে যায় অনিশ্চয়তার এক সুদূর নোম্যান্স ল্যান্ডে। অঙ্ক আর রেকর্ডের উল্টোপিঠে সাকিবের ক্যারিয়ারটা রীতিমতো যেন এক আগ্নেয়গিরি। যেমন তিনি করেছেন জয়ের ইতিহাস, তেমনি বারবার পুড়েছেন বিতর্কের আগুনে। কখনো স্ট্যাম্পে লাথি মেরে, কখনো আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে, আবার কখনো আইসিসির নিষেধাজ্ঞা কিংবা জুয়ারির প্রস্তাব গোপন করে বিতর্কের শিরোনাম হয়েছেন তিনি। কখনো বা সমালোচিত হয়েছেন বেটিং সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে। মেজাজ হারানো আর ঠোঁট কাটা স্বভাবটাই যেন তার মুদ্রার অপর পিঠ। বিতর্ক আর অর্জনের দ্বন্দ্বে সাকিব চিরকালই এক ধূমকেতু। 20 বছর আগের সেই আগস্টের রোদে শুরু হওয়া পথ চলা আজ এক অদ্ভুত বিষাদে ঢাকা। ভালোবাসার চূড়ায় উঠেও দেশের মাটিতে শেষবারের মতো নামতে না পারার এই আক্ষেপ ক্রিকেটের পাতায় এক চিরন্তন বেদনা হয়ে থাকবে। তবে বিতর্ক যাই থাক, 22 গজে সাকিব আল হাসান নামটা বাংলার ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরেই। নাহিয়ান আরিফিন, 71। অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়ে গেছে বাংলাদেশের ব্যাট বলের হিসাব নিকাশ। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে শতক তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে শান্ত সাদমানরা চেষ্টা করছেন ছন্দে ফিরতে। মুশফিক তামিমরা স্ট্রাগল করলেও আশা দেখাচ্ছেন বোলাররা। তাসকিন হাসান জুটি গড়ে দিনের শেষটা ভালোভাবেই করেছেন। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। 23 বছরের অপেক্ষার পালা ফুরলো, বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে নামলো। স্যার ডন ব্র্যাডম্যানের দেশে টেস্ট খেলতে নামা কতজনেরই তো স্বপ্ন, সেটা পূরণ হয়ে গেল শান্ত তামিমদের। আর একজন তো শতকই করে ফেললেন। হোক না প্রস্তুতি ম্যাচ, স্কোরবোর্ড তো কথা বলছে। শুরুটা মেহেদী মিরাজকে দিয়ে করা যাক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার তো মিরাজই। অস্ট্রেলিয়ার মাটিতে সেটার প্রতি সুবিচার করেছেন মিরাজ। দলের বাকিরা যখন একে একে ফিরে যাচ্ছেন তখন মিরাজ দাঁড়িয়েছিলেন উইকেটে। অস্ট্রেলিয়া একাদশের বোলারদের প্রতিটা তোপ সামলেছেন ঠিকঠাক, যেন এক বিন্দুও ছাড় নয়, যে কোনো মূল্যে উইকেট কামড়ে পড়ে থাকতে হবে। আর সেটার বেনিফিট তো ঠিকই পেয়েছেন। প্রস্তুতি ম্যাচে দলের একমাত্র সেঞ্চুরিয়ানের নামটা মিরাজেরই। মাটি অজিদের মাঠে যেখানে সতীর্থদের কোমর সোজা করে দাঁড়ানোই দায়, সেখানে মিরাজ কিভাবে সব ঠিক রেখেছেন। নতুন কন্ডিশনেও মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা কি একটু বেশিই ছিল? অবশ্যই, যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা আমার জন্য অনেক কনফিডেন্ট দিবে এবং আমি যে মাইন্ডসেট আপে ছিলাম এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমার জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে।
যোদ্ধার পরীক্ষাটা হয় লড়াইয়ের ময়দানে। মিরাজ তো সেই ফাইটার যিনি হারার আগে হারেন না, অজিদের সাথে মাথা খাটিয়ে খেলেছেন। কদিন আগে কোচ হান্নান সরকার বলেছিলেন অস্ট্রেলিয়া সেই সফল হবে যিনি বল ছেড়ে খেলার চিন্তা করতে পারবেন। ঠিক যেন সেই টোটকাটাই কাজে লাগিয়েছেন মিরাজ। শুরুর দিকে রানের জন্য খেলেননি, আর তাতেই পেয়ে গেছেন রানের দেখা। টেস্ট ক্রিকেট তো এমনই, নামের মতো, দিতে হয় কঠিন পরীক্ষা। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের সেই পরীক্ষায় উতরে গেছেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী মিরাজ তো নিজের কাজটা ঠিকঠাক করলেন, কিন্তু বাকিদের অবস্থা কি? নতুন বলে স্ট্রাক কামিন্সদের সামলাতে পারবেন তো? সম্ভাব্য উত্তরটা পাওয়া যাবে স্কোর বোর্ডে নজর দিলে। সাদমানের 31 রানের ইনিংসটা খুব খারাপ বলার সুযোগ নেই, তবে ভালো তো বলা যেত যদি আর 19 রান তুলে নামের পাশে একটা অর্ধশতক যোগ করতে পারতেন। আর তানজিদ তামিম তো রানের খাতাই খুলতে পারেননি। দুই ওপেনারের পর দলের সবচেয়ে অভিজ্ঞদের তালিকায় থাকা মুমিনুলের ইনিংসে এসেছে মাত্র 16 রান। অধিনায়ক শান্ত টেস্ট ক্রিকেটে বেশ ধারাবাহিক। অস্ট্রেলিয়ায় সেই ছাপ কিছুটা হলেও রেখেছেন। 4-এ নেমে খেলেছেন 37 রানের ইনিংস। আর দলের সবচেয়ে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার মুশফিকুর রহিম তো রানের খাতা খুলতেই পারেননি। ঘরোয়া ক্রিকেটের এক্সাইটিং ক্যারেক্টার অমিত হাসানের ব্যাট থেকে এসেছে 15 রান। সৌম্য সরকার 1 রান বেশি করেছেন অমিতের থেকে। তাইজুল হাসান খালেদ যে যেটুকু পেরেছেন কন্ট্রিবিউশন করেছেন। আর এতে প্রথম দিনে 263 রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। আবু নাইম, 71। অস্ট্রেলিয়া সফর সব দলের জন্যই কঠিন পরীক্ষা, তবে বাংলাদেশের ব্যাটারদের হাড় হিম করে দিতে পারেন মিচেল স্টার্ক। অজি পেসার এই পড়ন্ত 36-এও ভয় ধরাচ্ছেন। টাইগারদের বিপক্ষে ছাড়িয়ে যেতে পারেন লাল বলের ক্রিকেটে বেশ কজন লেজেন্ডকে। খালিদ জামিলের রিপোর্ট। কপিল দেবের 434 উইকেট থেকে মাত্র একটি দূরে, ডেল স্টেনের 439 থেকে 6টি, কিন্তু মিচেল স্টার্ক এই হিসেবে মাথায় ঘামাতে চাচ্ছেন না। অজি পেসার বেশ বিনয়ের সাথেই বলছিলেন এই রেকর্ডের মানে তিনি কিছুটা ক্রিকেট এতদিন খেলতে পেরেছেন। এই নামগুলোর সাথে এক লিস্টে ওঠা অবশ্যই দারুণ অনুভূতি, কিন্তু মাঠের লড়াই যখন চলে তখন এত সব রেকর্ড আর সংখ্যা তত্ত্বের এসব মারপ্যাচ খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। 13 আগস্ট ডারউইনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন স্টার্ক। 105 টেস্টে 433 উইকেট অলরেডি থাকবে পকেটে। অস্ট্রেলিয়ার শুধু শেন ওয়ার্ন, নাথান লায়ন আর গ্লেন ম্যাকগ্রা তার চেয়ে বেশি টেস্ট উইকেট নিয়েছেন। স্টার্কের 36 বছর বয়স, কিন্তু গতি কমেনি, স্পেল ছোট হয়নি। 2025 সালে 11 টেস্টে 55 উইকেট, ওই ক্যালেন্ডার ইয়ারে পুরো বিশ্বে যে কোনো বোলারের সর্বোচ্চ। সে বছরই এক বছরে বেস্ট স্ট্রাইক রেটে ছাড়িয়ে গেছেন ওয়াকার ইউনুসের লং স্ট্যান্ডিং ওয়ার্ল্ড রেকর্ড। অ্যাশেজে হ্যাজেলউড আর কামিন্স বেশিরভাগ সময় ছিলেন না। স্টার্ক একাই 31 উইকেট নিয়ে 4-1 জয়ের নেতৃত্ব দিয়েছেন। গড় 19.94। 2022 সালের পর থেকে 41 টেস্টে 164 উইকেট। 2025 সালে বোলিং গড় 17.32, ক্যারিয়ারের সেরা একটি বছর। কিন্তু রহস্যটা কি? স্টার্কের ভাষায় মানসিকতা পরিষ্কার হয়েছে। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আর প্যাট কামিন্সের নেতৃত্বে দলের কালচার একটাই, ভালো ওভার হোক বা খারাপ স্পেল, যা হয়ে গেছে তা তো গেছেই, সেসব ভুলে এগিয়ে যাও। রিয়েল টাইমে কি বদলানো যায় সেটাই ভাবো। ওভাল সিম যোগ হয়েছে বছরের পর বছরে। 36 বছর বয়সে 16 বছর ক্রিকেট খেলে টিকে থাকতে হয়েছে। প্রতিনিয়ত শিখতে হয়েছে নতুন কিছু। স্টার্ক লেভেলের বোলার নিজেই বলছেন এই কথা। ওভাল সিম হলো ফাস্ট বোলারদের একটি বিশেষ ধরনের ডেলিভারি। এ সময় বোলার বল এমন ভাবে ছাড়েন যাতে সিমটি সোজা ঘোরে না, বরং বাতাসে সামান্য দুলতে দুলতে এগোয়। বল পিচে পড়ার পর সিম বা চামড়ার কোন অংশ আগে লাগবে তা আগে থেকে বোঝা কঠিন হয়, তাই বল হঠাৎ করেই ডান বা বাম দিকে সরে যেতে পারে। এ কারণে ব্যাটারদের জন্য এই বল খেলা অনেক বেশি কঠিন হয়ে যায়। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে স্টার্ককে নিয়ে দুশ্চিন্তাও আছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন, কিন্তু টুর্নামেন্টের অর্ধেকটা মিস করেছিলেন ইনজুরিতে। ডারউইনে টাইগারদের বিপক্ষে ম্যাচ দিয়েই এই অজি পেসার ফিরছেন কম্পিটিটিভ ক্রিকেটে। ওদিকে ইতিহাস ছুঁতে মাত্র কয়েকটা উইকেট। স্টার্ক অবশ্য সেদিকে তাকাচ্ছেন না, পরের ওভারটাই এখন তার মাথায়। খালিদ জামিল, 71। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আরবি লাইপজিগ থেকে রেকর্ড 140 মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন আইভরিয়ান উইঙ্গার ইয়ান দিওমান্দে।
স্প্যানিশ ক্লাবটিতে আনুষ্ঠানিক চুক্তি ও মেডিকেল সম্পন্ন করতে ইতোমধ্যেই মাদ্রিদে পৌঁছেছেন তিনি। লাইপজিগকে প্রাথমিকভাবে 125 মিলিয়ন ইউরো দেবে রিয়াল মাদ্রিদ, তবে দিওমান্দের পারফরমেন্সের উপর ভর করে আরও 15 মিলিয়ন ইউরো বোনাস হিসেবে যুক্ত হতে পারে। 2033-এর জুন পর্যন্ত রিয়ালে থাকবেন তিনি। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।